দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আপনারা জানেন যে বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা প্রসেসিং স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোম কেয়ার সহ পাবলিক চার্জ অবৈধ অবস্থানের কারণ না অন্য কোনো কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়টি আজকে আলোচনা করব এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটিতে চরম হতাশা এবং এক ধরনের ভীতিও বিরাজ করছে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আপনারা জানেন এআই আজকে এখন মানুষের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এআই সবসময় আমরা শুনছি, কেউ বলছেন এটি মানব সভ্যতাকে উৎকর্ষতার চরমে নিয়ে যাবে, আবার কেউ বলছেন এটা মানব সভ্যতার জন্য হুমকি। সো এআই কি আমাদের জীবনের হুমকি না জীবনের সাথে সম্পৃক্ত এবং আমাদের জীবনকে উন্নতির শিখরে নিয়ে যাবে, এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং এআই দিয়ে আপনি কিভাবে আপনার জীবন এবং জীবনের যে উন্নয়ন এতে কীভাবে পজিটিভলি এটাকে ইউজ করবেন, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আজকে আপনারা জানেন যে ইরান নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং ভেরাইজনের মোবাইল সার্ভিসে যান্ত্রিক সমস্যা, যুক্তরাষ্ট্র জুড়ে ভেরাইজন কাস্টমারদের চরম ভোগান্তি। আজকে একটু আগ পর্যন্ত ভেরাইজন সার্ভিস ছিল না, হয়তো কিছুক্ষণ আগে আমি শুনেছি যে সার্ভিস আবার রেস্টোর করা হয়েছে। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব গুলাম মর্তুজা, প্রেস মিনিস্টার বাংলাদেশ দূতাবাস, ডক্টর মেহেদি হাসান, অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেনজন ইউনিভার্সিটি, এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু হবে দিনের আপডেট জানাবেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে। তবে অনেকেরই ভালো থাকার কথা না, যাদের আত্মীয় স্বজনের জন্য আবেদন করেছিলেন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসার জন্য, তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ আমি বলবো। যদিও সাময়িকভাবে প্রসেসিংটা বন্ধ করেছে স্টেট ডিপার্টমেন্ট, কিন্তু এর কিছুটা ব্যাখ্যা এবং কিছুটা এর মাঝেও কিছুটা তথ্য আছে যেটা আমি একটু আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। প্রথমে বলে নেই যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করার ব্যাপারে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে প্রেসিডেন্ট যাতে অন্য দেশে আক্রমণ করতে না পারেন, সেই বিষয়ে যে একটি প্রস্তাব আনা হয়েছিল সিনেটে, সেটি কিন্তু পাশ হয়নি। অতএব প্রেসিডেন্ট ট্রাম্পকে থামানোর একটি প্রচেষ্টা হয়েছিল যে তিনি যখনই তখন যে যার বিরুদ্ধেই আক্রমণ করতে চান আক্রমণ করে ফেলতে পারেন, সেই চেষ্টাটা কিন্তু সিনেটে বাদ হয়ে গিয়েছে। তার কারণটা হচ্ছে যে দুইজন সিনেটর, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের সিনেটের ডিফারেন্স হচ্ছে 4টি সিনেট আসনে, এবং সেখানে দেখা যাচ্ছে 51-47। তো সেখানে দেখা যাচ্ছে যে দুইজন সদস্যকে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা চাপের মধ্যে ফেলে সরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন, ফলে ভোট হয়ে যায় 50-50। এবং এই 50-50 যখন ভোট হয় তখন ভাইস প্রেসিডেন্ট সেই টাইটি ভেঙে দেন, এবং সেই টাইটি ভেঙেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যে প্রস্তাবটি আনা হয়েছে সেটিকে নাকচ করার জন্য। অতএব প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করার বিষয়ে সিনেটের যে প্রস্তাব সেটি নাকচ হয়ে গিয়েছে, এবং এটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অত্যন্ত একটি উদ্বেগজনক সময় কেটেছিল আজকে সারাটা দিনই। তবে শেষ পর্যন্ত তিনি সেটি পার করতে পেরেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি পাবলিক চার্জের ব্যাপারে আসি আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে পাবলিক চার্জ একটি বাধা হিসাবে চিহ্নিত ছিল এতদিন পর্যন্ত, কাগজে কলমে। আগের কোন প্রেসিডেন্টই এটিকে তেমন ভাবে কার্যকর করার উদ্যোগ নেননি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে চেষ্টা করেছিলেন, কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে তিনি এটিকে বেশ কার্যকর করার উদ্যোগ নিয়েছেন এবং 75টি দেশের ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং বন্ধ করে দিয়েছেন। কিন্তু এই ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং এর আবার ক্যাটাগরি আছে। কিন্তু ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং যেটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের বিভিন্ন দেশে থাকা কনসুলার ডিপার্টমেন্টের মাধ্যমে, কনসুলার সেকশনের মাধ্যমে প্রদান করে থাকে, সেই ভিসার কার্যক্রম বন্ধ করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে আছেন, কিংবা যুক্তরাষ্ট্রে N-400 সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আছেন, কিংবা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, আশ্রয়ের আবেদনও করতে পারবেন, এমনকি যুক্তরাষ্ট্রের থেকে যাদের বাবা মা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে এসেছেন, তাদের বাবা মাদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকরা আমেরিকার ভিতরেও আবেদন করতে পারবেন, এবং সেই আবেদনের প্রসেসিং কিন্তু বন্ধ হবে না, কারণ সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। সেই ভিসা প্রদানের সাথে স্টেট ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। স্টেট ডিপার্টমেন্টের সম্পর্কটি হচ্ছে শুধুমাত্র
ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং, যেটা তাদের কনসুলার সেকশনের মাধ্যমে করা হয়, এবং সেই কাজটি কনসুলার অফিসাররা যখন বিবেচনা করবেন, সেই বিবেচনার মধ্যে বলা হচ্ছে যে এখন থেকে, যদিও সময়সীমা কতদিনই থাকবে অবস্থা সেটি ব্যাখ্যা ব্যাখ্যা করা হয়নি, নির্ধারণ করা হয়নি, বলা হচ্ছে যে এখন থেকে পাবলিক চার্জের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। এবং এই পাবলিক চার্জ কখন কনসুলার অফিসাররা চিন্তা করবেন, সেই চিন্তার মূল কারণটি হচ্ছে দুটো ব্যাপার খুব উল্লেখযোগ্য। যিনি ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার জন্য কনসুলার সেকশনের ইন্টারভিউর মুখোমুখি হয়েছেন, ইন্টারভিউ অফিসারের, তিনি যুক্তরাষ্ট্রে আসলে কিংবা তাকে ভিসা দেওয়া হলে তিনি যুক্তরাষ্ট্র সরকারের উপর কোনো আর্থিক চাপের সৃষ্টি করবেন কিনা, সেটি একটি। এবং সেই সৃষ্টি করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলি তার তিনি নিবেন কিনা, সেই বিষয়ে কনসুলার অফিসার বিবেচনা করবেন। আরেকটি বিবেচনা করবেন যে তার শিক্ষাগত যোগ্যতা, তার কোনো স্কিল আছে কিনা, সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি কখনোই এইভাবে দেখা হয়নি, সেটি হচ্ছে বয়স। 18 বছরের নিচে হলে তাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিসা অফিসারের অনেক চিন্তা ভাবনা করতে হবে। এমনকি এবং যাদের বয়স 61 বছরের বেশি হবে, তাদেরকে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসা দিয়ে আনা হলে তারা যুক্তরাষ্ট্র সরকারের উপর বিভিন্ন ধরনের তাদের অসুখ বিসুখ কিংবা বয়সের কারণে, এবং তারা যুক্তরাষ্ট্রের ইকোনমিতে তেমন কোনো কন্ট্রিবিউটও করতে পারবে না, যেহেতু তারা এই বয়সে তাদের আর দেবার কিছু নাই। তারা আসবেন বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার নিমিত্ত। এই ভাবনা চিন্তাগুলো যেন কনসুলার অফিসার করে থাকেন, সেই বিষয়টি ভ্যাটিং এর কথায় বলা হয়েছে সেখানে। আরেকটি বিষয় যেটা স্কিলড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই বিষয়গুলোর উপরে এখন গুরুত্ব দেওয়া হবে, এবং কনসুলার ভিসা অফিসাররা এই 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 স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে সেই নির্দেশনাই পেয়েছেন এই পর্যন্ত। তবে আবারও বলে রাখি যে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ইমিগ্রেন্ট ভিসা, ইমিগ্রেশন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আমি বলে থাকি, সেই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে এখনো কোনো রকম নির্দেশনা জারি করা হয়নি, এগুলি বন্ধ করা হয়েছে কিনা। শুধু বলা হয়েছে যে স্টেট ডিপার্টমেন্টের প্রসেসিং বন্ধ। কারণ আপনারা অনেকেই যারা ইমিগ্রেশন ভিসা, ইমিগ্রেশন ব্যাপারে এখনো সম্পৃক্ত আছেন, তাদের বাবা মা কিংবা অন্যদের আবেদন করা, এবং যাদের বাবা মারা যুক্তরাষ্ট্রে রয়েছেন, যাদের সন্তানরা যুক্তরাষ্ট্রে রয়েছেন, বাবা মার জন্য আপনার কিন্তু এখানে একটি শর্ত অবশ্যই আছে। সেই সমস্ত আবেদনকারীদের যাদের জন্য বেনিফিট চাচ্ছেন, তারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে আসতে হবে। অবৈধভাবে আসলে কিন্তু সেই প্রসেসিংটা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস যুক্তরাষ্ট্রে হয় না। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের প্রক্রিয়া কিন্তু বন্ধ করা হয়নি। আর সেটি স্টেট ডিপার্টমেন্টের আওতায়ও নেই, সেটি হচ্ছে ইউএস সিআইএস এর আওতায়। ইউএস সিআইএস এবং স্টেট ডিপার্টমেন্ট সম্পূর্ণ দুটি আলাদা বিভাগ দ্বারা পরিচালিত হয়। যাকে হচ্ছে সর্বশেষ, এবং যে দেশগুলো 75টা দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলির মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে। ভারতের নামটা কিন্তু আমি দেখিনি সেখানে। এবং সবচেয়ে আরেকটি দেশের নাম আমাকে অবাক করেছে, যদিও সেটি হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড তো ধনী দেশ, অর্থনীতির বিত্তশালী দেশ। সেখানকার মানুষ যুক্তরাষ্ট্রে এসে পাবলিক চার্জের আওতায় পড়তে পারেন এমন ধরনের স্টেট ডিপার্টমেন্ট এসেছে। ভুটানও এসেছে, ব্রাজিলও এসেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ। আরেকটি দেশ এসেছে যেটি কলম্বিয়া এসেছে, কঙ্গো এসেছে, কিউবা তো অবশ্যই এসেছে, ইজিপ্টও এসেছে। তারপর আরেকটি দেশ বলি জর্জিয়া এসেছে, ঘানা এসেছে। তাদের অবস্থা এতটা খারাপ নয়, ঘানা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ। ইরান, ইরাক, আইভরি কোস্ট, জামাইকা থেকে এসেছে যুক্তরাষ্ট্রে। আপনারা জানেন নিউ ইয়র্ক এলাকায় অনেক জামাইকান অভিবাসী আছেন। জামাইকা থেকে, ওয়েস্ট ইন্ডিজের জামাইকা থেকে তারা তাদের আত্মীয় স্বজনকে এখানে নিয়ে আসেন। তাদের ভিসা প্রসেসিং বন্ধ করেছে আরেকটি ধনী রাষ্ট্র কুয়েত, তাকেও এই ভিসা স্থগিত করার প্রসেস, ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসা হয়েছে। লেবাননকে রাখা হয়েছে, লিবিয়াকে রাখা হয়েছে, মঙ্গোলিয়াকে রাখা হয়েছে, মন্টিনিগ্রোকে রাখা হয়েছে, নাইজেরিয়াকে রাখা হয়েছে, রাশিয়াকে রাখা হয়েছে। এবং এই হচ্ছে বিষয়গুলো, যা মোটামুটি অনেক লম্বা লিস্ট। 75টি দেশের নাম আর বললাম না, উল্লেখযোগ্য দেশগুলোর কথাই বললাম। এমনকি মেজর জোহরান মামদানি যে দেশে জন্ম নিয়েছেন, সেই উগান্ডার নাগরিকদেরও যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে সেই দেশে ভিসা প্রসেসিং, ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং বন্ধ করেছে। উজবেকিস্তানও রয়েছে সেই তালিকায়। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো আরো দুর্দান্ত হবে, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় নিরাপত্তার সাথে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে খুবই প্রয়োজন। আমরা যে গোল্ডেন গেট তৈরি করছি, গোল্ডেন ডোম, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তার জন্য এটি অত্যন্ত জরুরি। এটি পেতে ন্যাটোর উচিত আমাদেরকে পথ দেখানো। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকা ছাড়া অন্য কোনো কিছুই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য নয়।
হোয়াইট হাউসে এই ইস্যুতে বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও এমন কড়া বার্তা দিচ্ছেন, ডেনমার্কের এই ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এবং ট্রাম্পের হুমকির কয়েক সপ্তাহ পর বুধবার দিনের শেষ ভাগে হোয়াইট হাউসে এই বৈঠকের কথা রয়েছে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন, অর্থাৎ আজকে সেই বৈঠকটি হওয়ার কথা। এদিকে গ্রিনল্যান্ডে যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে যারা যুক্তরাষ্ট্রের সাথে থাকতে চান না তারা ডেনমার্কের সাথে থাকতে চান। যুক্তরাষ্ট্রে গত অর্ধ শতকে একটি হিসাবে আজকে দেখা যাচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসা হিসাবে যারা এসেছেন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন নিয়ে, তাদের থেকে বেশি মানুষ যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন এই এক বছরে। এবং সেটি হচ্ছে যে এর কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পলিসির কারণে এটি সম্ভব হয়েছে। তার মধ্যে যে পলিসিগুলো তিনি নিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর, সেগুলো হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্ত প্রায় বন্ধ করে দিয়েছেন। সেখানে ছিদ্র দিয়ে কারোর পক্ষে এখন আর প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং অনেকের পক্ষেই যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এবং বিভিন্ন মানবিক কারণেও যাদের যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারটি ছিল, বিশেষ করে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে কিংবা শরণার্থী হিসাবে যারা যুক্তরাষ্ট্রে আসার অনুমতি পেতেন, সেটিকে অনেক সীমিত করে ফেলা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসাবে আগমনের সংখ্যা হ্রাস পেয়েছে। এই প্রথম গত এক শতকে দেখা যাচ্ছে যে সেটি যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ মানুষ অভিবাসী হিসেবে এসেছেন, তার চাইতে বেশি মানুষ যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন এই সময়টাতে। এবং গত 50 বছর হিসাব পাওয়ার পরে এই তথ্যটি আজকে প্রকাশ করা হয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে নেট মাইগ্রেশন, অর্থাৎ যুক্তরাষ্ট্রে অভিবাসনের যে নেট মাইগ্রেশন, নেগেটিভ হিসাবে 10,000 থেকে আর 2,95,000, যেটি 10,000 ছিল এক সময়, সেটি 2025 সালে 2,95,000-এ চলে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়। এবং এই তথ্যটি আজকে পাওয়া গেছে। এবং আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে এটি প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটি বলেছেন যে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে, এবং তিনি গতকাল আরেকটি সতর্ক বার্তা দিয়েছেন যে ডিন্যাচারালাইজেশন প্রসেস সম্পর্কে তিনি বলেছেন, অর্থাৎ অর্থাৎ ন্যাচারালাইজ সিটিজেন যারা আরেকজন আমেরিকান নাগরিকের সাথে জালিয়াতির আশ্রয় নিয়েছেন, সেই ন্যাচারালাইজেশন বাতিল করার প্রক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগকে। অতএব কোন ন্যাচারালাইজড আমেরিকান যদি আরেকজন আমেরিকান নাগরিকের বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নিয়ে থাকেন, জালিয়াতির মাধ্যমে তাকে ঠকিয়ে থাকেন, তার ন্যাচারালাইজেশন বাতিল করারও সিদ্ধান্ত তিনি দিয়েছেন গতকালকে। তবে এটি কতখানি কার্যকর করা সম্ভব হবে সেই বিষয়ে অবশ্য অনেক ইমিগ্রেশন বিষয়ে যারা কথাবার্তা বলেন, ইমিগ্রেশন বিষয়ে যারা বিভিন্ন বিষয় আইনের বিষয় ঘেঁটে দেখেন, তারাও সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের একজন সিনেটর টেনেসি থেকে নির্বাচিত মার্শা ব্ল্যাকবার্ন, তিনি আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ব্যক্তি অভিবাসী কিংবা ন্যাচারালাইজ সিটিজেন, তারা যদি কোনো জালিয়াতির আশ্রয় নিয়ে থাকেন এবং তাদের বিরুদ্ধে যদি জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন সংশোধন করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং যদি তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণও করে থাকেন, তাদেরকে নাগরিকত্ব বাতিল করার প্রক্রিয়া তাদের বিরুদ্ধে শুরু করা উচিত যদি তারা কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নিয়ে থাকে। অর্থাৎ কমিটিং ফ্রডকে একটি ডিপোর্টেবল অফেন্স, অপরাধ হিসাবে, অর্থাৎ জালিয়াতির আশ্রয় নেওয়াকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করার অপরাধ হিসাবে চিহ্নিত করা হোক যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনে, এই মন্তব্যটি করেছেন সিনেটর ব্ল্যাকবার্ন, যিনি টেনেসি থেকে নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলাতে আক্রমণ করার পর, ভেনেজুয়েলাতে অভিযান চালানোর পর, যে মাদুরোকে গ্রেফতার করে নিয়ে আসার পর একটি জরিপ চালিয়েছে এপি, অ্যাসোসিয়েটেড প্রেস। এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমেরিকান, প্রায় 56% আমেরিকান মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের কাজকর্মের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করছেন, অর্থাৎ ক্ষমতার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে তিনি একটু বাড়াবাড়ি করছেন। 56% আমেরিকান তাই মনে করেন। তবে রিপাবলিকানদের প্রায় 90% মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজটি করছেন। আরেকটি বিষয় যেটি, এবং এই জরিপটি নেওয়া হয়েছে জানুয়ারি 8 থেকে 11 তারিখ ভেনেজুয়েলাতে অভিযান চালানোর পর, যে অভিযানের মাধ্যমে মাদুরোকে ধরে নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্রে এবং তাকে আইনের সামনে মোকাবেলা করার আইনের সামনে দাঁড় করানো হয়েছে ইতিমধ্যে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনারা জানেন নিউ ইয়র্ক শহরে পৃথিবীর সবচেয়ে ধনী লোকদের বসবাস, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার নিউ ইয়র্ক শহরে বাস করেন। এবং নিউ ইয়র্ক শহরে 3টি অভিজাত বিপণী প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে ক্রেতাদের সবাই প্রায় মিলিয়নিয়ার,
সবাই মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার এবং ধনাঢ্য ব্যক্তি ছাড়া এই সমস্ত অভিজাত বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণী প্রতিষ্ঠানগুলোতে আহ, ক্রেতা হিসাবে যাওয়াটাও অনেকটা কঠিন। সেই তিনটি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান আমি বলি, স্যাক্স ফিফথ এভিনিউ, আরেকটি হচ্ছে নেইমান মার্কাস এবং বাগডব গুডম্যান, যেখানে পৃথিবীর সবচেয়ে দামি দ্রব্যগুলো বিক্রি হয়। এই তিনটি প্রতিষ্ঠানই ব্যাংক্রাপসি ফাইল করেছে, এবং তারা ব্যাংক্রাপসি এই জন্য ফাইল করেছে, তাদের বিলিয়নস অফ ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার তাদের দেনা পড়েছে। অর্থাৎ এতে দেখা যাচ্ছে যে বিলিয়নিয়াররাও যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটা করেন, সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানও এই ব্যাংক্রাপসির আবেদন করে থাকেন, এবং এই তিনটি প্রতিষ্ঠান এই আবেদন করেছেন, এবং এই তথ্যটি আজকে প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। আপাতত এখানে শেষ করি, আজকে আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান। সো বাংলাদেশিদের যে ভিসা স্থগিতের যে ব্যাপারটি নিয়ে তো সর্বত্র আলোচনা হচ্ছে। এখন ট্রাম্প সাহেব আর ইন্ডিয়াকে এর আওতায় আনে নাই, আশেপাশে আরও কিছু দেশ আছে তাদের আওতায় আসে নাই, বাংলাদেশ হঠাৎ করে এই একটার পর একটা টার্গেটের শিকার হওয়ার কারণ কি আপনার? হোয়াট ইজ দ্য রিজন? হ্যাঁ, কি বললেন? আমি বলছি যে ইন্ডিয়াকে ওই আওতায় আনা হয়নি, ভিসা রেস্ট্রিকশনের আওতায়। না, এইখানে যে কথাটা বলা হচ্ছে, পাবলিক চার্জ কথাটা উল্লেখ করা হয়েছে, এবং এই পাবলিক চার্জের ব্যাপারটা আগে ইমিগ্রেশন আইনে ছিল, কিন্তু এটাকে সেইভাবে কখনোই এক্সিকিউট করা হয়নি, এবার করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে সমস্ত দেশগুলির নাম ৭৫টা তারিখে আসছে, তাদের যদিও স্টেট ডিপার্টমেন্ট এই ব্যাখ্যাটি দেয়নি যে এই সমস্ত দেশের নাগরিকদের বিরুদ্ধে কোনো এই ধরনের কোনো ব্যাপকভাবে পাবলিক চার্জ হওয়ার কিংবা সরকারের ফ্যাসিলিটি ব্যবহার করার কোনো তথ্য এবং ডাটা তাদের কাছে আছে কিনা, সেটি স্টেট ডিপার্টমেন্ট বলেনি। তবে যে কারণে তারা বারবার বলার চেষ্টা করছে পাবলিক চার্জ, এবং এই বিষয়টা আপনারা অনেকেরই হয়তো, আমরা যখন দেখেছিলাম যে কিছুদিন আগে যে পিউ রিসার্চ সেন্টার একটি জরিপ চালিয়েছিল, এবং সেই জরিপটি প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে রিপোস্ট করেছিলেন, এবং তার মাধ্যমে কিন্তু দেখা গিয়েছিল কি, যে বাংলাদেশের পরিবারগুলো ৫৪% যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকে, এবং সেইখানেই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তোবা এই ধরনের সুযোগ সুবিধা যে সমস্ত দেশগুলি গ্রহণ করে থাকে, সেই সমস্ত দেশগুলির ব্যবস্থা নেবেন। আজকে আমি একটু আগে মিলিয়ে দেখলাম যে তালিকাগুলো এসেছে, পিউ রিসার্চ সেন্টারের যে দেশগুলোর কথা বলা হয়েছে, মূলত সেই দেশগুলোকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এখন তাহলে বলা যায় যে পিউ রিসার্চ সেন্টারের জরিপটা সরকারের এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। থ্যাংক ইউ। আমরা একটু কথা বলি বাংলাদেশ সরকারের মুখপাত্র জনাব গোলাম মর্তুজা, যিনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং ওয়াশিংটনে বাংলাদেশ। আমি গোলাম মর্তুজা ভাই আসার আগে আমি একটা কথা বলতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের ইমেজ এটার সাথে জড়িত, এবং যে 54% যখন বলা হলো যে বাংলাদেশি পরিবারগুলো এখানে এসে, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেননি যে বাংলাদেশি আমেরিকান পরিবারগুলো, তিনি বলেছিলেন বাংলাদেশি পরিবারগুলো, এবং যে পরিবারগুলো এসেছিল তাদের অনেকেই কিন্তু আমেরিকান নাগরিকত্ব নিয়েছে, কিন্তু ইমেজটা চলে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশ সরকার ইমেজ রক্ষার জন্য যদি একটি কাজ অন্তত করতে পারতো, আমি গোলাম মর্তুজার মাধ্যমে সরকারের কাছে এটি বলতে চাই, যে বাংলাদেশ সরকার যদি কাউকে যুক্তরাষ্ট্রে নিয়োগ দিতে পারে, কোনো প্রতিষ্ঠানকে, ডাটা সংগ্রহকারী, যে যারা খুঁজে বের করবে যে 54% যদি সরকারি সুবিধা নিয়ে থাকে, আর 46% যে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক আকারে কন্ট্রিবিউট করেছে, বিপুল পরিমাণ অর্থ ট্যাক্সের মাধ্যমে দিয়ে থাকে, অর্থনীতিতে যোগান দিয়ে থাকে, সেই তথ্যটা যদি বাংলাদেশ সরকার লবিং ফার্ম নিয়োগ করে বের করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ সরকারের এই ইমেজ রক্ষার কাজটির ক্ষেত্রে এটি ভূমিকা পালন করতে পারে, এবং যুক্তরাষ্ট্র প্রশাসনকে লবিং করার ব্যাপারেও এই কাজটি সহযোগিতা করবে। তার কারণ যদি ট্রাম্প প্রশাসনকে জানানো যায় যে 54% বেনিফিট নিচ্ছে, কিন্তু 46% এমন অর্থ দিচ্ছে সে বেনিফিটের তুলনায় সে অর্থ বেনিফিট অনেক কম, যে অর্থ বাংলাদেশিরা যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র অর্থনীতি। থ্যাংক ইউ সো মাচ। জি, গোলাম মর্তুজা সাহেব আমাদের সাথে আছেন। এবং গোলাম মর্তুজা ভাই, আপনার কাছে জানতে চাই যে এই যে হঠাৎ করে এটা বিনামেঘে বজ্রপাতের মতো বাংলাদেশের মানুষের মাথায় যেন পড়েছে এই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, এবং অনেকেই আসলেই, আমি দিনে দেখেছি অনবরত ফোন আসছিল আমাদের অফিসে, এবং অনেকেই খুবই উদ্বিগ্ন এবং কেউ কেউ ভীত যে এটা কেন হচ্ছে আমাদের।
যেখানে আমাদের বর্তমান সরকার প্রধানের সাথে ইউরোপ আমেরিকার সম্পর্ক অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক, তার সাথে সবার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো। এখানে বাংলাদেশ এই মাত্র 1 মাসের মধ্যে দুটো খড়গের মুখোমুখি হয়েছে। হোয়াট ইজ দ্য রিজন? ধন্যবাদ আপনাকে। রিজন কি, কারণ কি, সেটা নাজমুল ভাইয়ের বক্তব্য যতটুকু আমি শুনলাম সেটা দিয়ে খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে কি কি কারণ। উনি কয়েকটির কথা উল্লেখ করেছেন, তার মধ্যে এই যে 54 বা 55% যে কথা বলা হয়েছে যারা সরকারি সাহায্যের উপর নির্ভরশীল, এটা একটা কারণ তো বটেই বলতে এই জরিপটি যখন হয় এবং এই জরিপটি যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যটা প্রকাশ করেন, তখনই যেটা নাজমুল ভাই বললেন, যেটা বোঝা গিয়েছিল যে কোনো না কোনোভাবে এর একটা প্রভাব পড়তে পারে। আর নাজমুল ভাই যে কথাটা বললেন যে এই জরিপের একটা প্রভাব আছে, বিষয়টি হয়তো অন্যভাবেও বলা যায় যে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সেটা বিবেচনায় নিয়েই ওই ধরনের জরিপগুলো করা হয়েছে, বা সামনে কি জরিপ করা হবে এটা একটা ব্যাপার হতে পারে। ট্রাম্প প্রশাসনের যে অভিবাসন বিষয়ক যে নীতি, সেই নীতিটি বাস্তবায়ন করার জন্যে, যেহেতু অভিবাসীদের স্বাগত জানানো হবে না, ফেরত পাঠানো হবে, আসতে দেয়া হবে না, এই কেন্দ্রিক যে নীতি, এই নীতিটাকে বাস্তবায়ন করার জন্য এই ধরনের পরিসংখ্যান, এই ধরনের গবেষণা, এই ধরনের তথ্য ডেটা জরুরি, এবং সেইটার পরিপ্রেক্ষিতেই এই কাজগুলো করা হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নাজমুল ভাই যে কথাটা বলেছেন যে 54% বা 55% যদি সহায়তা নিয়ে থাকে, আর 46% যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কত বড়ভাবে অবদান রেখেছে, এটা একটা ভালো পয়েন্ট। এবং আমি মনে করি যে এই প্রস্তাবটি বাংলাদেশ সরকারের বিবেচনা করা উচিত যে তারা এই কাজটি কিভাবে করতে পারে বা এই জায়গাতে তাদের কি করণীয় আছে। নিশ্চয়ই আমাদের জায়গা থেকে আমরা সংশ্লিষ্ট জায়গাতে এই তথ্যটি বা এই প্রস্তাবটি বা এই রকমের প্রস্তাব জানানোর চেষ্টা করব, এবং আমাদের দিক থেকে আমরা বলার চেষ্টা করব যে এই জায়গাটিতে আমাদের একটা কাজ করার সুযোগ আছে। 2 নাম্বার। আর 3 নাম্বার যে জিনিসটা, যে এই জিনিসগুলো যে খুব হঠাৎ করে আসছে, বিষয়টা কিন্তু সেরকম ভাবলে হবে না। ট্রাম্প প্রশাসন অভিবাসন বিষয়ক যে কঠিন নীতি ঘোষণা করেছে, এবং তারা যে এগুলো বাস্তবায়ন করতে যাবে, এবং বাস্তবায়ন করতে গেলে যে আমি সুনির্দিষ্ট করে হয়তো আমরা জানি না যে এই রকমের একটা ঘোষণা আসবে, কিন্তু নানা রকমের প্রতিকূলতা যে আমাদের মোকাবেলা করতে হবে সেটা তো খুব পরিষ্কার। যেরকম কিছু জিনিস বলা হয়নি, আবার কিছু জিনিস তো মোটামুটি ভাবে বোঝা গেছে যে এই ব্যাপারগুলো আসতে পারে। যেমন এর মধ্যে যে সমস্ত তথ্য যাচাই করা হবে বলে জানা যাচ্ছে, যদিও সরকারিভাবে আমাদেরকে এখনো সেরকম কোনো কিছু তথ্য জানানো হয়নি, জানালে আমরা হয়তো পুরো জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো, তার পরিপ্রেক্ষিতে কি করা যায় সেটা নিয়ে কথা বলতে পারবো, কাজ করতে পারবো। কিন্তু এর বাইরে এখন পর্যন্ত যে সমস্ত সংবাদ এসেছে এই ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, তো সেই জায়গাগুলোতে যে সমস্ত বিষয় দেখা হবে, বয়স দেখা হবে, চিকিৎসা, দীর্ঘমেয়াদী চিকিৎসা নেবে কিনা সেটা দেখা হবে। একটা সময় পর্যন্ত বা এই নীতির আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের নীতি ছিল যারা ভিসার জন্য ইন্টারভিউ নিত দূতাবাসগুলোতে, ইমিগ্রেন্ট ভিসা এবং নন ইমিগ্রেন্ট ভিসার জন্য যারা ইন্টারভিউ নিত তারা কথা বলতো বাংলায়। 99% কথা তারা বলতেন বাংলায়, অর্থাৎ বাংলা ভাষা, ইংরেজি ভাষা জানা খুব জরুরি ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে, এটা একেবারেই গুরুত্বপূর্ণ ছিল না ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট দুইটার জন্যই। আর এখন যেরকম ইংরেজি দক্ষতাও জানা হবে বলে জানা যাচ্ছে, এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ একেবারে অভিবাসন নীতির জায়গাতে একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। সেই আমূল পরিবর্তনের জায়গাগুলোতে ওই যে 46%-এর প্রসঙ্গ আসলো, বাংলাদেশের কত মানুষ ট্যাক্স দেন, বাংলাদেশি আমেরিকান অথবা বাংলাদেশি অভিবাসী কত মানুষ ট্যাক্স দেন, কত শতাংশ ট্যাক্স দেন না, এই বিষয়গুলো হয়তো সামনে আরো জোর দিয়ে আসবে। আর আমি আর আপনার আগের অনুষ্ঠানগুলোতে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ যারা যুক্তরাষ্ট্রে আছে, আপনারা যারা যুক্তরাষ্ট্রে আছেন, এই বাংলাদেশের মানুষের কাজকর্ম
নানা কিছু, এটা একদিন বা 2 দিনের নয়, বহু বছর ধরে যে ধরনের কাজকর্ম চলছে, যে ধরনের রাজনীতি চলছে, যে ধরনের ভালো কাজ, যে ধরনের অরাজকতা, সবকিছুরই কোনো না কোনোভাবে রেকর্ড থেকে গেছে। তো সেই রেকর্ডগুলো নানাভাবে এখন এসে এই সমস্ত নীতির ক্ষেত্রে কাজে দিচ্ছে। যেমন সরকারি সাহায্যের উপরে নির্ভর করে থাকা। আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস জানি, আপনারা আরো ভালো জানেন, যে সমস্ত মানুষের, যে সমস্ত পরিবারগুলোর সরকারি সহায়তা নেয়ার কোনো দরকার ছিল না, তারা সরকারি সহায়তা না নিয়েই খুব ভালো মতো, না হলেও মোটামুটি ভালো মতো চলে যেতে পারতেন, কিন্তু তারাও নানাভাবে সরকারি সহায়তার অংশীজন হয়েছেন। তো এই যে সরকারি সহায়তার অংশীজন হয়েছেন, আপনারা বা অন্য কেউই কখনোই এটা ভাবা হয় নাই, আমার ধারণা যে ভাবা হয় নাই যে এর একটা প্রতিকূলতা মোকাবেলা করতে হতে পারে আমাদের, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এর প্রতিকূলতাটা আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে এখানে সরকারের কতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে সেটা একটা ব্যাপার, সরকারের জায়গা থেকে সেটা রাখা হবে, নিশ্চয়ই রাখা হবে। আর কমিউনিটিতে যারা আছে, দীর্ঘ বছর ধরে আছে, যাদের কথার একটা প্রভাব কমিউনিটির মধ্যে আছে, যাদের সেই সমস্ত জায়গাতে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত সংগঠন, সেই সমস্ত গণমাধ্যম, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম, এদের এখন একটা রেসপন্সিবিলিটি নেয়ার একটা জায়গা এসেছে যে আমরা যারা এখানে আছি বাংলাদেশের মানুষ, তাদের করণীয় কি এবং বর্জনীয় কি। করণীয় এবং বর্জনীয় এই জিনিসগুলো এখন জোর দিয়ে তুলে ধরা দরকার। বর্জনীয় কি, সেই কাজগুলো কিন্তু আমরা অতীতে কখনো করিনি, কারণ আমরা সবসময় চেয়েছি যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যত বেশি সংখ্যক মানুষ পারে তারা আসুক, যত বেশি সংখ্যক মানুষকে আনা যায় আসুক, এবং এখানে যাদের প্রতিষ্ঠিত করা যায় তারা প্রতিষ্ঠিত হোক। তো সেই রকম একটা জায়গাতে এখন এসে দায়িত্ব হয়েছে যে মানুষকে সতর্ক করা, জানানো, এবং ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে কোনো রকমের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়া। এই জিনিসগুলো এখন দেখা দরকার। আর আপনি যেটা বললেন, আমি শেষ করি ওটা বলে, যে সরকার প্রধানের সাথে সম্পর্ক, এই ধরনের নীতির ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক বা দেশ টু দেশ সম্পর্ক খুব বেশি প্রভাব ফেলে না। এখানে ডেটা বা পরিসংখ্যান যা বলে সেইটার আলোকে সিদ্ধান্তটা হয়। এই সমস্ত ক্ষেত্রে সেটা হয়েছে। ট্যারিফের ক্ষেত্রে, ট্যারিফ নেগোসিয়েশনের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক বা সরকার টু সরকার সম্পর্ক একটা কাজে দিয়েছে, কিন্তু এই ধরনের অভিবাসন সংক্রান্ত নীতির ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক কাজে দেয় না, সরকার প্রধান টু সরকার প্রধান সম্পর্ক কাজে দেয় না। থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা বিষয় জানতে চাই, যে এই যে ঘটনা ঘটেছে বা এর আগে যেটি ঘটেছে, এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ আছে, যে এইটা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার? বের করে আনা যাবে কিনা সেটা আলাদা একটা আলোচনা, কিন্তু সুযোগ, ওই যে নাজমুল ভাই যেটা বললেন, ওইটা একটা সুযোগ, ওইটা একটা প্রপোজাল। এখন আমাদেরকে আরো দেখতে হবে, এবং এই জায়গাটিতে আপনাদের সাজেশন দরকার। নাজমুল ভাই যেমন একটার কথা বললেন, আরো সাজেশন দরকার সরকারের জন্য। আমরা হয়তো জানাবো যে আর কি কি করা যায়। ডেফিনেটলি সরকারের জায়গা থেকে কাজ করা হবে, উদ্যোগ নেওয়া হবে। যখনই সরকারকে, যেমন ভিসা বন্ড ইস্যুটা যখন আমরা জেনেছি, যখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা সফরে এসেছেন, তখন সেটা স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমি আগে বলেছিলাম আগের অনুষ্ঠানে আপনার সঙ্গে, যে B1 অর্থাৎ ব্যবসায়ীদের যে ভিসার ক্ষেত্রে এরা ইতিবাচকভাবে দেখেছে, সেই জায়গাটিতে তারা একটা ইতিবাচক উদ্যোগ নিবে বলে জানিয়েছে। আর এই যে এখন যে 75টি দেশের মধ্যে যে বাংলাদেশ থাকলো, এখন আমরা সরকারিভাবে জানার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের অন্যান্য মহল, দূতাবাস, সব মিলিয়ে ডেফিনেটলি উদ্যোগ নেয়ার সুযোগ আছে। এবং উদ্যোগ নেয়ার সুযোগ বলতে আলোচনা করা, প্রসঙ্গগুলো তুলে ধরা। আমরা নেতিবাচক কাজের পাশাপাশি আমরা যে অনেক ইতিবাচক কাজ করি, আমাদের মানুষ যাতে এই দেশের উন্নয়নে, এই দেশের অগ্রযাত্রায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এই প্রসঙ্গগুলো তুলে ধরার তো সুযোগ অবশ্যই আছে, এবং সরকারের পক্ষ থেকে অবশ্যই সেটা রাখা হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ফলো আপ করবো যে কোনো চেঞ্জ হয় কিনা, এবং গভর্নমেন্ট যদি কোনো ধরনের ডায়ালগ বা কোনো ধরনের বাইলেটারাল কোনো বৈঠক হয়, বৈঠকের ব্যাপারটি আপনার কাছে জানার চেষ্টা করব। থ্যাংক ইউ জনাব গোলাম মুর্তজা আপনাকে। সো লাস্ট একটা জিনিস আরেকটা প্রশ্ন করতে চাই, যে ইজ দেয়ার এনি সাজেশন ফর দি কমিউনিটি? কমিউনিটির সাজেশন একটাই, সেটা হচ্ছে এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোন কাজগুলো আমাদের করা দরকার,
আর কোন কাজগুলো আমাদের করা দরকার না। আমি তো আমার জায়গা থেকে এটা বলতে পারি না যে আপনারা এই খারাপ কাজ করছেন, আমি সেটা বলছি না। right. আমি বলছি আমাদের সোসাইটিতে, বাংলাদেশ কমিউনিটিতে বহু ভালো কাজ যেমন হচ্ছে, হুম হুম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন সেই সমস্ত কাজের যেমন ইতিবাচকভাবে দেখে, একই রকম ভাবে আমাদের কমিউনিটিতে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন মানে যুক্তরাষ্ট্রের প্রশাসন ভালোভাবে দেখে না, এরকমও কিছু কাজ হচ্ছে। তো এই কাজগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন, আমার চেয়ে কমিউনিটির নেতৃবৃন্দ ভালো জানেন, আমার চেয়ে এখানকার গণমাধ্যম যারা আছেন তারা ভালো জানেন। সুতরাং আমরা এই জায়গাগুলোতে বা ব্যক্তিগতভাবে আমি এই জায়গাগুলোতে এই অফিসিয়ালি জানান দিয়ে কোনো কথা না বলে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠন ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করব, যুক্তরাষ্ট্র সরকারের মনোভাব বোঝানোর চেষ্টা করব, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের মনোভাব বোঝানোর চেষ্টা করব। আর আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা এই বিষয়গুলো একটু তুলে ধরেন। জি গণমাধ্যমের বাইরে আপনারা যারা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, বিভিন্ন সংগঠনে কথা বলার সুযোগ পান, কথা বলার সুযোগ যদি নাও পান, এখন অন্তত তাদের কাছে যান, গিয়ে তাদের সঙ্গে একটু কথা বলেন। দেশটা যেহেতু সবার, আমার ধারণা এখানে সবার অংশগ্রহণ দরকার। এখানে বিশেষ কেউ এককভাবে কোনো কিছু করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জনাব ইব্রাহিম শরীফ খোকন, এনি কমেন্ট, এনি সাজেশন, এনি কনসার্ন? অবশ্যই আমার কনসার্ন হবে না কেন। মানে প্রথম হচ্ছে যে আমি আপনাকে একটু সংশোধন করে দিতে চাই, বিনা মেঘে বজ্রপাত, এটা কবে শুনছিলেন? এটা বলতে আছেন, এই বজ্রপাত তো বিনা মেঘে হয় নাই। এটা এটা বেশ প্রত্যাশিত, এটা আসছে। এখন আমরা কি করতে পারি? আমরা কি হতাশ হয়ে ঘরে থাকবো? এই দেশে তো আমরা টিম না, আমরা রাজনীতি করি, আমাদের কনস্টিটিউয়েন্ট আছে, আমরা আমাদের কংগ্রেসম্যান, আমাদের জনপ্রতিনিধি, আমরা আমাদের কনসার্নটা জানাবো যে আমি আমেরিকার নাগরিক, আমি বিয়ে করছি, আমার বোন আসছে, ইট ইজ কনস্টিটিউশনাল রাইট, আমার বোন আসবে। এবং প্রেসিডেন্ট এটা একটা নির্বাহী আদেশ জারি করলো ঢালাও পাবে। আমি উৎকণ্ঠিত, ইন্ডিয়া কেন হইলো না, পাকিস্তান কেন হইলো? এটা হচ্ছে আমরা মনে করি আমরা দ্রুতই আমাদের বাংলাদেশের জনসমাজ যেখানে একটা একটা ইমেইল, একটা ফোন ব্যাংকিং করা দরকার, এবং প্রত্যেকের নিজস্ব কনস্টিটিউয়েন্টকে, সে রিপাবলিকান হোক, সে ডেমোক্রেট হোক, আমরা আমাদের কনসার্নটা জানানো যে আমরা এই ঝালাভাবে এটা বলা উচিত না। এবং এইটা এরপরে আমি বলতেছি যে এটা কেন হলো, এটা কেন হলো আমরা জানি। এবং এই যে 55% লোক আছে যারা অ্যাবিউজ করছে, যারা অনেকেই আছেন যে মানে এয়ারপোর্টে নাইমা পরের দিন সেই হাসপাতালে চলে গেছেন। এবং আমরা পাবলিক বেনিফিট কি এইটাও আপনি আলাপ করে দেখবেন, আমরা অনেকেই জানি না। আপনার বাচ্চা স্কুলে গিয়ে যে ফ্রি লাঞ্চটা খায়, যে হালাল লাঞ্চ, এইটা পাবলিক চার্জে পড়ে। সুতরাং আমরা নাগরিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা কাজ করব। কিন্তু এই মুহূর্তে যে আমরা ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর মুর্তজা সাহেবদের দিকে তাকিয়ে বসার, তো ওনারা ওইখান থেকে যা করবে এর চেয়ে আমরা এখানে ক্ষমতা বেশি রাখি। আমার কংগ্রেসম্যান আমার কথা শুনবে, আমার কনস্টিটিউয়েন্ট তার কনস্টিটিউয়েন্টের কথা সে শুনতে বাধ্য। আমরা শুধু আইনা ছবি উঠাই, আর কোন বিপন্ন বাস্তবতায় পড়লে আমরা অসহায় অসহায় লাগে। আমাদের বুটি তো তাদের দরকার। সুতরাং আমরা বাঙালি কমিউনিটির পক্ষ থেকে, বাঙালি জনসমাজের পক্ষ থেকে, বাংলাদেশিদের পক্ষ থেকে আমি মনে করি এটা যুক্তরাষ্ট্র সরকারের কাছে পৌঁছানোর জন্য আমরা প্রত্যেক কনস্টিটিউয়েন্টের কাছে, প্রত্যেক জনপ্রতিনিধি, কংগ্রেসম্যান, সিনেটরের কাছে আমরা একটা সম্মিলিত আহ্বান জানানো দরকার যে আমাদের এটা তথ্যভিত্তিক না, এবং এই বিষয় হয়রানির কারণে আমাদের বাংলাদেশের অনেক পরিবার নষ্ট হবে, অনেক পরিবার বিচ্ছিন্ন হবে, এইটা তুলে ধরা। এটার বাইরে আমরা ইতিমধ্যে যারা অ্যাবিউজ করছে, যারা বিভিন্ন কাজ করছে, এই সমস্ত থেকে আমরা নিজেরা সাবধান হবো, বিরত থাকবো। এবং ইতিমধ্যে আমরা জানি যে ইমিগ্রেশন লয়াররা তারা বলতেছে, এবং আমরা যেটা জানতেছি যে আমরা অনেক কাগজপত্র শক্ত, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী, আপনি এসে এখানে যে পাবলিক চার্জে পড়বেন না, এসব দেখাই আপনাকে ভিসার জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই ইমিগ্রেশন যে বন্ধ হয়ে যাবে এবং এটা নিয়ে মামলা হবে, এটা নিয়ে আপনার মানবাধিকার সংগঠন এবং অন্যান্য মানে বিরোধী দলও বসে থাকবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প বললেন একটা প্রশাসনিক আদেশ হয়েছে, মানে এটা বাংলাদেশ এখানে 75টা দেশ পড়েছে, এবং বাংলাদেশ আমরা মনে করি বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের লোকজন মানে ফার্স্ট জেনারেশন অভিবাসী অনেকেই পারিবারিক অভিবাসনে DP1 সহ নানান ভাবে আসছেন, তাদের এই অভিবাসনের প্রবাহটা চলতেছে। সুতরাং এটা বন্ধ হবে না। এবং আমরা 21 জানুয়ারি আসার পরে দেখবো যে কিভাবে ইমপ্লিকেশন হচ্ছে, এগুলা ইমপ্লিকেশনের পরে অনেকগুলাই মামলায় যাওয়া সম্ভব হবে। এবং আমি মনে করি আমাদের এখানে উদ্যোগ নেওয়া উচিত, আমাদের জনপ্রতিনিধি যারা, তাদের কাছে আমাদের সম্মিলিত ভাবে আমাদের এই উৎকণ্ঠা, আমাদের এই
অভিব্যক্তিটা পৌঁছে দেওয়া। জি তাই সাহেব বলেন। আমি একটা তথ্য একটু আপনার মাধ্যমে দিতে চাই। জি। সেটা হচ্ছে, যেটা ভুলে গেছি আমি বলতে, যে প্রথম অবস্থাতে যখন ফক্স নিউজ সংবাদটি প্রকাশ করলো, যেহেতু তারা প্রথম সংবাদ প্রকাশ করেছে, তখন তাদের সংবাদটি পূর্ণাঙ্গ ছিল না। প্রথম সংবাদটিতে তারা হেডলাইন উল্লেখ করেছিল অল ভিসাস, আর ভেতরে লিখেছিল ইমিগ্রেন্ট ভিসাস, এবং এই সংবাদটি দেখেই বাংলাদেশের প্রায় সকল পত্রিকা সংবাদ প্রকাশ করেছিল, এবং সেখানে সংবাদ প্রকাশ করতে গিয়ে অধিকাংশ মিডিয়া সব রকমের ভিসা কার্যক্রম স্থগিত এই সংবাদটি প্রকাশ করে। পরবর্তীতে কেউ কেউ সংশোধন করে, কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম বিষয়টি সংশোধন করেনি। অর্থাৎ তারা এখনো সংবাদ প্রচার করে যাচ্ছে যে সকল রকমের ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। আসলে যে এটা সকল রকমের ভিসা নয়, এটা শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসা, অন্যান্য ভিসা কার্যক্রম সচল আছে, চালু আছে। এই সংবাদটি আপনাদের এই যুক্তরাষ্ট্রের মিডিয়ার থেকে, যেহেতু সবারই অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেই অনলাইন প্ল্যাটফর্মে একটু জোর দিয়ে যাওয়া দরকার, যে এই ভুল তথ্য যাতে ছড়িয়ে না যায়, অসত্য তথ্য যাতে ছড়িয়ে না যায়, মানুষ আরো অনেক বেশি যাতে আতঙ্কিত না হয়ে যায়। থ্যাংক ইউ। জিয়াস, Exactly. সো ডেফিনেটলি উইল ডু ইট। থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন আপনাকে, এবং আমাদের যারা আইন প্রণেতা আছেন বিভিন্ন কনস্টিটিউয়েন্টে, নিউ ইয়র্কে যারা আছে বা অন্যান্য জায়গায় যারা আছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি যদি তাদের সাথে যোগাযোগ করে, ডেফিনেটলি দে ক্যান রেজ দেয়ার ভয়েস ইন ইউএস কংগ্রেস এবং অন্যান্য যেসব জায়গায় স্টেট ডিপার্টমেন্ট সব বিভিন্ন জায়গায় তারা তাদের ভয়েস রেজ করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং গোলাম মুর্তজা আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। কিন্তু ওয়াশিংটন ডিসিতে আমার একটা জিনিস বুঝতে চাইছে যে এটা কি ঠান্ডা কম নাকি? লোকজন পাঞ্জাবি পরে, মানে সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে কথা বলে, আপনি কুট পরে, আমরা এখানে ডাবল কাপড় লাগে। ওয়াশিংটন, ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন সবসময় উত্তপ্ত আছে, শীত কম, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রথমত কথা, ওয়াশিংটনে নিউ ইয়র্কের চেয়ে শীত অনেক কম। আর কথাটা তো বলছি বারান্দায় বা ঘরের বাইরে বসে নয়, ঘরের ভেতরে বসে। আপনাদের যুক্তরাষ্ট্র সরকার তো সকল বাড়িতে হিটিং সিস্টেমের আওতায় রেখেছে, সুতরাং এখানে পাঞ্জাবি পরে, ফতোয়া পরে বসে আরামে কথা বলা যায়। আপনার জেলা আসলে আপনি যান, আপনি আপনি তো ট্রাম্পের একজন সমর্থক এবং তার বন্ধু মানুষ। এই যে উষ্ণতা পাওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার, বুঝলেন না? আমরা ঘরে বসে আলাদা হিটও চলতেছে, এর মধ্যে আরো এক্সট্রা কাপড় লাগাইতে হইতেছে, মানে এবং ঠান্ডা, এবং এবার যে দীর্ঘস্থায়ী শীতে পড়েছে আমরা এই উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাটা, মানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় শীত। না, ওয়াশিংটনে ঠান্ডা তুলনামূলকভাবে অনেক কম। নিউ ইয়র্কে খুব সহনীয় ঠান্ডা, আমার মনে হয় খুব ঠান্ডা নিউ ইয়র্কে। সো একদিন না দুদিন পড়েছিল খুব ঠান্ডা, বাট এখন আমার কাছে মনে হচ্ছে খুব সহনীয় পর্যায়ে আছে। যাই হোক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। জনাব মেহেদী হাসান, আপনার কাছে যাই। সো জনাব মেহেদী হাসান, আপনি তো অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্যানজান ইউনিভার্সিটিতে, আপনি এআই নিয়ে আপনি গবেষণা করছেন, পড়াচ্ছেন আপনি এখানে। সো এআই নিয়ে অনেক বিতর্ক আছে। এআই এখন যেমন জীবনের অঙ্গ হয়ে উঠছে আমাদের, এখন আগে যেখানে আমি একটা ড্রাফট করতে আমাকে কয়েক ঘন্টা চিন্তা করতে হতো কি যে আমি কী করবো, তো একটা স্পিচ লেখার জন্য আমাকে 2 দিন চেষ্টা করতে হইতো। এখন দেখা যায় এআইকে বলে দিচ্ছি আমি যে আমি এই বিষয়ে একটি বক্তৃতা করবো, আমাকে একটা স্ক্রিপ্ট দাও। দেখা যাচ্ছে আমি যা চিন্তা করছি তার চেয়ে অনেক সুন্দর একটা স্ক্রিপ্ট উইদিন এ মিনিট, লেস দেন এ মিনিট আমি পেয়ে যাচ্ছি। সো এসব ক্ষেত্রে এআই অনেকের কাছে আশীর্বাদ, আবার অনেকে মনে করছেন যে এআই মানব সভ্যতার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে, যে মানব সভ্যতার যে এক্সিস্টেন্স, মানুষের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। সো সব মিলিয়ে এআই সম্পর্কে আপনাদের অ্যানালাইসিস কী, এবং এআইকে কীভাবে আমাদের বুঝলাম আমি এই টেকনোলজিকে তো অ্যাভয়েড করা যাবে না, বাট এআই যখন এসেছে আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, তখন এআইকে আমরা কীভাবে ইউজ করতে পারি আমাদের লক্ষ্য, আমাদের জীবন, আমাদের বিজনেস, আমাদের টেকনোলজির, আমাদের ব্যবসা বাণিজ্যের উৎকর্ষ সাধনের ক্ষেত্রে। তাহের ভাই, প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে এরকম একটি ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি একটু শুরু করি। 2024-এ আসলে আমাদের মার্কেটে যে ধরনের জব ছিল তার সাথে ক্লোজ টু 9,000 ডিফারেন্ট রকমের রোল অ্যাড করা হয় লেবার মার্কেটে, এটা রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
2025-এ এটা সেই 9,000 থেকে এটা বেড়ে দাঁড়ায় 36,000। আমরা এই দুইটা নাম্বার থেকে খুব ক্লিয়ারলি আমরা দেখতে পারি যে আসলে ডিমান্ডটা কীরকম মার্কেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কাজের, এবং কী ধরনের স্কিল সেট আসলে জরুরি। সেটা স্মল বিজনেস বলি অথবা বিগ কোম্পানি বলি, তারা আসলে কী ধরনের লোকজনগুলি চাচ্ছে এবং স্কিল সেটের এমপ্লয়ি চাচ্ছে। আরেকটা নাম্বারটা যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে 45% এখন আমেরিকাতে বিভিন্ন ধরনের কোম্পানি, মোর দেন 45% তারা বিভিন্ন রকম এআই টুল ইউজ করছে। আমি আপনার প্রশ্নের দিকে ফিরে আসি, তাহলে কি আসলে এআই কি নিত্য দিনের সঙ্গী হয়ে যাচ্ছে? আমি উত্তরটি দিব হ্যাঁ। তার কারণ হচ্ছে যেটা আপনি বললেন যে আগে একটা স্ক্রিপ্ট লিখতে হয়তো 3 ঘন্টা সময় লাগতো, সেটা নিয়ে ব্রেন স্টর্মিং, সেটা নিয়ে 2-4 জনের সাথে আলাপ করা, কারেকশন করা এবং তারপরে ড্রাফটটা ফাইনাল করা, এই যে বিভিন্ন ধাপগুলি, সেটা আপনার কিন্তু এখন আর খুব বেশি কারোর সাথে আলোচনা করার দরকার হচ্ছে না, এবং আপনি সেটা খুব কম সময়ের মধ্যে করতে পারছেন। তার মানে ব্যাপারটা হচ্ছে দুইটা জিনিস আপনি পাচ্ছেন, একটা হচ্ছে প্রোডাক্টিভিটি, হাই এফিসিয়েন্সি, এবং দ্বিতীয়টা হচ্ছে যে টাইম কনজিউমিং যে ব্যাপারটা, সময়টাকে আপনার বাঁচিয়ে দিচ্ছে, এইরকম একটি উন্নত প্রযুক্তি। কিন্তু এটাও কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটাও ঠিক যে আমাদের মার্কেটে এখন যে ধরনের টুলগুলি রয়েছে, যেটাকে আমরা বলে থাকি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM, বিভিন্ন কোম্পানি এটা রিলিজ করেছে 2020 থেকে। তার মধ্যে আছে ওপেন এআই রয়েছে, ChatGPT, গুগলের আছে জেমিনাই, এবং এ ধরনের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। মোর অর লেস প্রত্যেকেই কিন্তু তাদের প্রোডাক্টের নিচে ছোট করে লিখে রেখেছে একটি কথা, সেটা হচ্ছে, আমি যদি ChatGPTর উদাহরণই দেই, তারা বলে রেখেছে যে ChatGPT ক্যান মেক মিস্টেক। সো আপনাকে বলা হচ্ছে যে আপনি এই টুলগুলি ইউজ করুন আপনার সময় বাঁচানোর জন্য, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য, যে টুলগুলি আপনাকে হেল্প করবে। কিন্তু হ্যাঁ, ইনফরমেশনটা ভ্যালিডেট করার দায়িত্বটা কিন্তু শেষ পর্যন্ত আপনারই থেকে যাচ্ছে। এই টুলগুলি আমাদেরকে হেল্প করছে ইনফরমেশনটা ভ্যালিডেট করা এবং সত্যতা যাচাই করা, ব্যাপারটা কিন্তু আপনার থেকে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে ইনফরমেশনগুলি এত অ্যাভেলেবল এখন, আসলে যেই প্রসেসের মাধ্যমে এই ইনফরমেশনগুলি পাই আমরা, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আগে আমরা গুগলে যেভাবে টাইপ করতাম, যেভাবে রেজাল্টটা পেতাম, এখন কিন্তু এই যে ChatGPT বা এই ধরনের ইয়েতে ব্রাউজার যদি আমি বলি, এখানে টাইপ করলে একেবারে মানুষের মতো করে হিউম্যান সেন্ট্রিক আউটপুট যেটা আমরা বলে থাকি সে ধরনের আসছে। তার মানে কি, এটা আসলে কিভাবে আসছে, এটাকে আমরা আমাদের ভাষায়, টেকনিক্যাল ভাষায় বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই প্রম্পটগুলি আমরা লিখি এবং লেখার যে যত ভালো লেখক প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে, তার কিন্তু রেজাল্টটা তত বেশি ভালো আসে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন আপনি কোনো ডাটা ইনপুট দেবেন, দেওয়ার সময় যত সুন্দর করে আপনি বলতে পারবেন, তত সুন্দর উত্তর আপনি পাবেন। অ্যাবসলিউটলি রাইট। সেটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যে কে কত ভালোভাবে সেটাকে গুছিয়ে লিখছে। গুছিয়ে লেখা বলতে আসলে প্রম্পট লেখার কিছু কায়দা আছে, সেই কায়দাগুলি জানি। যেমন আপনি কিছু যদি চান, আপনি তো ডেফিনেটলি কিছু চাচ্ছেন অ্যাজ অ্যান আউটপুট, আপনি যদি এক্সাম্পল দেন একটা, আপনি যদি একটা কনটেক্সট দেন, আপনি যদি তার সাথে রিলেটেড একটা ডকুমেন্ট যদি আপলোড করেন, যে আমি এই ধরনের ডকুমেন্টটা চাচ্ছি, এই ধরনের স্ক্রিপ্ট চাচ্ছি, আপনি যদি আপলোড করেন, ফর এক্সাম্পল CNN-এ যেভাবে ইন্ট্রোডাকশনটা ওনারা দেয়, BBC-তে যেভাবে ইন্ট্রোডাকশন দেয়, এই ধরনের করে আমি চাই, আপনি প্রথমে ইনস্ট্রাকশনটা দিলেন এবং তাকে কনটেক্সট অথবা ব্যাকগ্রাউন্ড বললেন। ফর এক্সাম্পল আমরা এখন যে অনুষ্ঠানটিতে বসেছি, আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেন এবং তার সাথে উদাহরণ হিসাবে আপনি কি ধরনের আউটপুটটা চাচ্ছেন। এখানে একটি কথা উল্লেখযোগ্য আমি বলে রাখি, তা হচ্ছে আপনি আজকে যে রেজাল্টটি পেলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, কালকে আরেক রকম পাবেন, পরশু আরেক রকম পাবেন, এবং 4th দিন কিন্তু আপনাকে এত ডিটেইলে কনটেক্সট বলতে হবে না। তার মানেটা হচ্ছে এআইটা কিন্তু, এআই নিজস্ব একটা ব্রেন রয়েছে, এআই কিন্তু তার ব্রেইনে, মেমোরিতে এটা কিন্তু রাখার চেষ্টা করে এবং রেখে থাকে। এবং আবার একটা জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে, যে মনে করেন যে আজকে আমি বললাম যে লেটস হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট মিস্টার আবু তাহের, রাইট? কিন্তু এআই হয়তো প্রথমে বুঝতে পারছে না যে হু ইজ আবু তাহের,
কিন্তু আপনি হয়তো প্রথমে বললেন যে ক্যান ইউ গিভ আস সাম মোর ডিটেলস, জি। তখন আপনি তার সম্পর্কে তো আরও কিছু জিনিস দিলেন। এআই তখন দেখা গেল হয়তো সে 5 লাইন বের করলো তার সম্পর্কে, রাইট? কিন্তু এআই ডাটাবেসে কিন্তু আবু তাহের ঢুকে গেল। এরপরে যারাই সার্চ করতে যাবে তখন দেখা যাবে আরো ডিটেলস পাচ্ছে, আরো ডিটেলস আসছে, আরো ডিটেলস আসছে, রাইট? আসলে আমরা আমাদের রিসার্চে যেভাবে এআই মডেলটা কাজ করে, এটা তো ডেটা সেন্ট্রিক, তো সব পুরো বিষয়টাই যার কাছে যত ডেটা তত বেশি এফেক্টিভ এবং পারফেক্ট রেজাল্ট আসবে। একটা হচ্ছে যে সুপারভাইজ লার্নিংটা হচ্ছে আপনি যেভাবে শেখাবেন সেভাবেই সে আউটপুটটা দেবে, এর বাইরে কিছু জানে না সে। আনসুপারভাইজ লার্নিং, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি, সেটা হচ্ছে যে আপনি যা জানতে চাবেন সে জানাবে আপনাকে এবং তার সাথে সাথে তার নিজের ব্রেইনটা ডেভেলপ করবে। এবং রিইনফোর্সমেন্ট লার্নিং আরেকটা। আমাদেরকে বলেন, আমাদের সে আবার আমাদের কমিউনিটি অনেকে এখন পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব একটা ইউজ করছে না এখন পর্যন্ত, দে আর নট সো ফ্যামিলিয়ার উইথ, বাট যত পিছিয়ে যাবে তত তাদেরই ক্ষতি। এটাকে যত বেশি জানবে তত বেশি স্মার্টলি তারা ইউজ করতে পারবে। সো এটা ইউজ করার যে টুলস এবং বেনিফিট, এই সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এখনো ধরে নিচ্ছে যে হয়তো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই সফিস্টিকেটেড একটা টেকনোলজি, এটা বোধহয় আমার ডেইলি লাইফে অথবা আমি যে ধরনের ব্যবসা বা চাকরি করে থাকি হয়তো আমাকে টাচ করবে না। যদি কেউ এই ধরনের মনে করে থাকেন, আমি বলবো যে এখনো সময় আছে, নিজেকে শুধরে নেন। এই রেসে, এই টেকনোলজির যে প্রতিযোগিতায় এখনো সময় আছে, আপনি নিজেকে প্রস্তুত করুন। তার কারণটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নতুন কোনো টেকনোলজি না, এটা 1953 থেকেই আসলে আমাদের সোসাইটিতে বিদ্যমান রয়েছে। যে কারণে আমরা আসলে এতদিন দেখতে পাইনি, তার কারণটা হচ্ছে মার্কেটটা রেডি ছিল না, টেকনোলজিটা রেডি ছিল। 1953-তে আমাদের কতজনের হাতে মোবাইল ফোন ছিল এরকম 5 ইঞ্চি 6 ইঞ্চি ডিসপ্লে? 1953-তে আমাদের কতজনের কাছে পার্সোনাল ল্যাপটপ ছিল অথবা কম্পিউটার ছিল? এখন যখন ডিভাইসগুলি অ্যাভেলেবল হচ্ছে তখন টেকনোলজিগুলি আসছে এবং আমরা সেটার সুযোগ সুবিধা ভোগ করছি। আমি একটা লাইন শুধু অ্যাড করব, যারা এখনও পিছিয়ে রয়েছেন আমি বলবো যে তারা যেই কাজে নিয়োজিত আছেন তারা বিভিন্ন রকম ট্রেনিং আছে, অনলাইনে ফ্রি ট্রেনিং রয়েছে, ইউটিউব হোক অন্যান্য প্ল্যাটফর্ম হোক, ছোট ছোট করে ট্রেনিংগুলি যদি আপনারা দেখে থাকেন, হয়তো আপনার ফ্রি টাইমে 10 মিনিট 15 মিনিট করে যদি দেখেন, অথবা আরও যদি আপনার জানতে চান ডিটেইলে, বিভিন্ন এক্সপার্ট রয়েছেন যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তাদের সাথে আলাপ করুন। সো ঠিক আছে, বুঝছি আমি। সো আমরা খুব প্রিলিমিনারি আলোচনা করি। সো আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অ্যাপস ব্যবহার করতে চাই, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপস নাও? চ্যাটজিপিটি একটা বলেছেন আপনি, ডিপসিক আরেকটা আছে আমি জানি, চাইনিজ। জি, আরো কি আছে আপনি একটু আগে বললেন? আমার মনে হয় গুগলে জেমিনাই রয়েছে। জেমিনাই রয়েছে। হুইচ ওয়ান ইজ মোর ফ্যামিলিয়ার, মোর ইজি টু ইউজ? এটা যদি আমি ব্যক্তিগতভাবে যেভাবে ব্যবহার করে থাকি, তা হচ্ছে কোনো একটা অসুবিধায় যদি পড়ি, আমি সার্চ করি আসলে বিভিন্ন রকম টুলে। আমি আসলে একটা টুলে বা একটা অ্যাপে সার্চ করে থেমে থাকি না, আমি দেখি যে কে বেটার আমাকে রেজাল্টটা দিচ্ছে। এবং দেখা যায় যে মাইক্রোসফটের কোপাইলটও রয়েছে এর মধ্যে একটি। এই 3-4টা যখন আপনি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সার্চ করবেন, আপনি দেখবেন যে আউটপুটগুলি পাচ্ছেন এগুলিকে যদি আপনি কম্বাইন্ড করেন। সো মাইক্রোসফটে যেটা বললেন আউটপুট, কোপাইলট কি ডাউনলোড করতে হবে আপনাকে? জি। এটা কি ফ্রি না? ফ্রি ভার্সনও আছে, কিন্তু ওটার লিমিটেড ফিচার, তারপরে অবশ্যই সাবস্ক্রিপশন। হোয়াট অ্যাবাউট চ্যাটজিপিটিও আমার মনে হয় প্রথম সাবস্ক্রিপশনটা লোয়েস্ট হচ্ছে $20 পার মান্থ, এবং তারপরে আরো ওদের বিভিন্ন সো সে হোয়াট আই এম $20 পার মান্থ দিয়ে চ্যাটজিপিটি আমি সাবস্ক্রাইব করলাম, কি কাজে আমি ইউজ করতে পারবো এটা? আসলে এখানে যেমন শুধুমাত্র টেক্সট না, আপনি বিভিন্ন রকম চাইলে ইমেজ জেনারেট করতে পারবেন, বিভিন্ন রকম শর্ট ভিডিও ক্লিপ আপনি জেনারেট করতে পারবেন, এবং কোনো লিমিটেশন থাকবে না এই আপনার এই জেনারেশনগুলির বিভিন্ন রকম কন্টেন্টের। বাট একটা জিনিস কি জানেন, যেমন ধরেন ইদানিং আমি অনেককে শুনতে পাচ্ছি, যেমন বাংলাদেশের কোনো একজন বিশিষ্ট ব্যক্তি অথবা নেতা অথবা নেত্রী, তার কণ্ঠস্বর অনেকে বলছে ও ইটস নট জেনুইন, ইটস নট রিয়েল, ইটস এআই ক্রিয়েটেড। সো এআই ক্রিয়েটেড যে জিনিসটা, এটাকে আমরা কিভাবে বলবো জেনুইন না এআই ক্রিয়েটেড, এটা বোঝার উপায় কি আপনার? এটা আসলে যারা আমি বুঝতে পেরেছি আপনি কোন কনটেক্সটটা বলছিলেন, তবে যেটা আমি বললাম যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা রয়েছেন,
অথবা ফরেনসিক ইনভেস্টিগেটর যারা রয়েছেন তারা আসলে এটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। which it is forensic investigator. Okay. So আমি জানতে চাই যে আপনি যে এআই গুলোর যে অ্যাপসগুলোর কথা বললেন এর মধ্যে মানে কোনটার স্পেশালিটি কি? ইজ দেয়ার এনি স্পেশালিটি যে এইটা এই জন্য ভালো, এটা এই জন্য ভালো, এটা এই জন্য ভালো? আসলে মোরালেস এই যে প্রোডাক্টগুলি এখনো মার্কেটে রিলিজ হয়েছে সবগুলি কম বেশি একই ধরনের আউটপুট দিচ্ছে, যেখানে খুব স্পেশালাইজেশন এরকম বলা কঠিন যে এই পার্টিকুলার প্ল্যাটফর্মটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো বা এই পার্টিকুলার প্ল্যাটফর্মটা সোশ্যাল সায়েন্সের জন্য ভালো, কারণ এগুলি আসলে খুব স্পেসিফিক অডিয়েন্সের জন্য ডেভেলপ করা হয়নি। ইন জেনারেল সবার কথা চিন্তা করেই যাতে সবাই বেনিফিটগুলি পায়, কমিউনিটি যাতে উপকৃত হয়, সেভাবেই আসলে ডেভেলপ করা। সো লাস্ট প্রশ্ন আমি করতে চাই আপনার কাছে, এটা নিয়ে আরো ডিটেইলস কথা বলতে হবে একদিন আপনার সাথে। আজকে প্রিলিমিনারি আলোচনা করছি যে আমাদের কমিউনিটি যারা এআই ইউজ করতে চায়, সো তার ইন জেনারেল মনে করেন লেম্যান, তারা তো এক্সপার্ট না, তাদের প্রতি আপনার সাজেশন কী হবে, কীভাবে তারা ইউজ করবে? আমার সাজেশন থাকবে, আপনার যদি একটি ফোন থেকে থাকে, আপনি যদি অথবা একটি ল্যাপটপ থেকে থাকে, এখন যেমন গুগল যে ব্রাউজারটা আমরা সবাই মোটামুটি ইউজ করে থাকি, গুগলেই কিন্তু এআই মুড বলে একটি অপশন আছে। আপনি সম্ভবত ডান দিকে কর্নারে অথবা মাঝামাঝি জায়গায় আপনি সেখানে ক্লিক করুন, ক্লিক করে ওইখানে আপনি লিখুন আপনার যদি কোনো সমস্যা থাকে, জানার কিছু থাকে, আপনি সেখান থেকেই প্র্যাকটিসটা শুরু করুন। খুব ছোট আকারে প্র্যাকটিসটা শুরু করুন এবং দেখুন আসলে লেখাগুলি কিভাবে আসছে এবং তাতে করে কি আপনার যে চাহিদা তা পূরণ হচ্ছে কিনা। এটিকে ভয় পাওয়া যাবে না, প্রথম কথা হচ্ছে এটা নার্ভাস হওয়ার কিছু নেই যে ওখানে ক্লিক করলে আসলে কি হবে, আমি ঠিক বুঝবো কি বুঝবো না, আপনি বুঝতে পারবেন। আপনি চেষ্টা করে দেখুন, শুরুটা করুন। যদি আপনি শুরু করেন সাহস করে, তাহলে আপনি এখান থেকে রেজাল্টটা পাবেন এবং আপনার সেটা দৈনন্দিন জীবনে উপকার বয়ে আনবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা করতে পারি, যদি আপনি যেহেতু ইটস এ বিকজ দি প্রোগ্রাম উই আর ডুইং ইটস এ কমিউনিটি সার্ভিস অ্যান্ড ইউ আর এ টিচার, আপনি যদি মনে করেন যে উইকলি একদিন এসে এই বিষয়ে আলোচনা করবেন, যে একটা বিষয় একদিন, ইটস এ হিউজ সাবজেক্ট, এটা তো এই 10 মিনিটে 15 মিনিটে আলোচনা করে শেষ করার কিছু না, বাট যে টিপসগুলো যদি ছোটো ছোটো করে একদিন, যে এই বিষয়ে আমরা টিপস আলোচনা করবো, এই বিষয়ে একদিন আলোচনা করব, তাহলে আমাদের কমিউনিটি অনেক বেনিফিটেড হবো ইফ ইউ ক্যান ডু ইট। আসলে তবে এটা একটা ভেরি গুড প্রপোজাল এবং এই প্রশ্নগুলি আপনি যেটা বললেন ছোট টিপসের ব্যাপারগুলি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা প্রশ্নের সম্মুখীন হই। এটা এমন না যে শুধুমাত্র আমাদের বাংলাদেশি কমিউনিটি, আদার দেন দ্যাট আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, সবারই কম বেশি ভীতি রয়েছে এই ব্যাপারটা নিয়ে এবং সবাই চান, আগ্রহ করে আসেন আমাদের কাছে এবং আলাপ করতে চান, একটু সমাধানে যেতে চান। তবে হ্যাঁ, সে ধরনের সুযোগ যদি থাকে ডেফিনেটলি টাইম টেলিভিশন অলওয়েজ ইজ ওপেন ফর ইউ, অ্যান্ড আমরা আশা করবো যে আপনি আমাদের কমিউনিটিকে এই বিষয়ে তথ্য দিবেন এবং হেল্প করবেন। আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে এবং টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করবো যে এরপরে আমরা ডিটেলস আলোচনা করবো। আমাদের অবশ্য কিছু কিছু লোক আছে যারা এত বেশি এক্সপার্ট হয়ে গেছে, এখন নিজেরা রিপোর্টও লেখে না, রিপোর্টটার আইডিয়া বললে দেখা যায় রিপোর্ট, এবং মিনিটের ভিতরে সে ছেড়ে দিয়ে বাবা নিচ্ছে, সে কিন্তু কিছু করে নাই, সে কারবার করে ফেলছে কিন্তু এর ভিতরে, কিন্তু এটা দীর্ঘদিন থেকে এটা শিখছে, এটা হচ্ছে নলেজ, এটা হচ্ছে নলেজ, এটা হচ্ছে পাওয়ার। এখন যে এটার থেকে পিছিয়ে থাকবে সে আফসোস করবে। ঠিক আছে, এটা কি চুরি বলা যায় নাকি? না, সে যে চুরি করে ফেললো, চুরি করতেছে কিন্তু এরকম করে থাকলে এটা কিন্তু আমাদের আমেরিকান লতে ডেফিনেটলি সব জায়গায় এটা কিন্তু ল রয়েছে। কেউ যদি কোনো কমেন্ট, কারো যদি কোনো স্টেটমেন্ট যদি দেয়, ডেফিনেটলি সেখানে প্রপার রেফারেন্স থাকতে হবে, সাইটেশন থাকতে হবে। আমি আবারও বলি যে বিভিন্ন রকম টুল যে আমরা ইউজ করছি, ইনফরমেশন রিট্রিভ করছি, সেখানে কিন্তু রেফারেন্সের অপশন রয়েছে। এই জায়গাটায় কিন্তু আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ এটা খুব। দর্শক যারা আছেন এবং যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের শিক্ষক তিনি বললেন যে এই বিষয়ে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মিস্টার ইব্রাহিম স্যার, এনি কমেন্ট? না, আমার কমেন্ট হচ্ছে যেগুলো মানে শুনছিলাম আমরা আজকের সময়ে যারা এআই এর সাথে পরিচয় না, তাকে কি আপনি হায়ার করবেন? আপনি মুদির দোকান থেকে শুরু করে কর্পোরেট চালান, আপনার একটা মানে সাধারণ একটা পেরোল থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টিং, আপনি কোথাও আপনি শুধু একটা রিপোর্ট লেখার জন্য না, মানে আপনার মানে এআই ছাড়া চলতে পারবেন না। এবং আপনি যদি সেটা জানেন না, আপনাকে তো আমি হায়ার করবো না।
আমার নাম উই আর ওয়ার্কিং অন দ্যাট। Right. সো Okay. সো এটার কোনো বিকল্প নাই। Thank you এই so ধরনের much. শিক্ষক Thanks. এই ধরনের শিক্ষক আমাদের কাছে মানে আমাদের কমিউনিটিতে সর্বপর্যায়ে সেবা দেওয়ার জন্য আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো, এবং যারা Thank you. এটাকে ফেয়ার ফ্যাক্টর না। এবং Thank you আপনি so কি much. করতে চান, সবাই যে আপনার মতো রিপোর্ট লিখতে পারবেন না। উনি কি করতে চায়, ওনার জীবনে ওনার পেশাটা কি, এই পেশায় তার এআই কিভাবে কাজে লাগাতে পারে, এইভাবে আমরা ইউনিক Alright. কিছু Okay, ফিল্ড আমাদের সৃষ্টি করে মানুষকে গাইড করতে জি পারি। থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিকুর, থ্যাংক ইউ জনাব মেহেদি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা ডিটেলস আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব, কারণ আমাদের কমিউনিটির আমার মনে হয় যে আরও অনেক কিছু দরকার আছে, রাইট? সো অনেক কিছু জানার দরকার আছে। এবং আপনি যেখানে কমিউনিটি সার্ভ করছেন সেখানে আমাদের কমিউনিটিরও ইউ ক্যান এনলাইট দি কমিউনিটি অ্যাজ ওয়েল। জি, দর্শক, আমরা যা আলাপ করছিলাম ডক্টর মেহেদি হাসানের সাথে, যিনি অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেন্ট জন ইউনিভার্সিটি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ সাথে। আপনাকে। সো দর্শক, আমরা তো আজকে আলোচনা করলাম বাংলাদেশ, এবং কালকে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করব যে এই যে ভিসা রেস্ট্রিকশন অথবা আপনার এইটার কোনো আপলোড অথবা আপডেট এবং অন্য কোনো ফলো আপ আছে কিনা, এই বিষয়টি কালকে আপনাদের জানাবো। এছাড়াও কালকে থাকবে আরও অনেক বিষয়, যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করতে পারিনি সেগুলো কালকে নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই আমাদের সাথেই থাকবেন। খুদা হাফেজ।